আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ৩৬ পৃষ্ঠার বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি। এখানে একটা গল্প দেওয়া আছে। এই গল্পটা তোমরা নিজেরা পড়ে নিও। এটা বেশি ইম্পর্টেন্ট না, এজন্য আমি পড়লাম না। এবার ৩৭ পৃষ্ঠা দেখো, ছবি দেওয়া আছে। প্রথম চিত্রটি হচ্ছে বুড়িগঙ্গা নদী, দ্বিতীয় চিত্রটি হচ্ছে বুড়িগঙ্গা নদীর। প্রথমটা হচ্ছে আগে এবং দ্বিতীয়টা হচ্ছে সাম্প্রতিক। সাম্প্রতিক অর্থ বর্তমান। ক নম্বরের প্রশ্ন হচ্ছে ছবি দুটি কি কি আছে, ছবি দুটির মধ্যে কি কি আছে। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে কোনো পার্থক্য কি আছে। তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে কোন ছবিটি তুলনামূলকভাবে আগের, কোনটি সাম্প্রতিক। চতুর্থ বা ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে তোমাদের কি মনে হয় কেন এই পার্থক্য। তো চলো আমরা এই চারটি প্রশ্নের উত্তর দেখে নিই। এখানে দেখো প্রশ্ন ক নাম্বার, উত্তর হচ্ছে প্রথম ছবি বিশাল বুড়িগঙ্গা নদীর বুকে পালতোলা নৌকা চলাচলের চিত্র দেখা যাচ্ছে। প্রথম ছবিটি হচ্ছে যে নৌকাগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে পালতোলা নৌকা। দ্বিতীয় ছবিতে বুড়িগঙ্গা নদীর সংকীর্ণ রূপ এবং সেখানে বড় বড় নৌযান দেখা যাচ্ছে, কূলে বড় বড় বিল্ডিং চোখে পড়ছে। এখানে দেখো বিভিন্ন রকম লঞ্চ, স্টিমার, জাহাজ এইগুলো দেখা যাচ্ছে এবং বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে। এটা তোমার বইতে ভালোভাবে দেখো, এখানে স্পষ্ট না। ২ নাম্বার হচ্ছে খ নাম্বার প্রশ্ন, কোনো পার্থক্য আছে কি। হ্যাঁ, পার্থক্য আছে। পার্থক্যগুলো হলো, প্রথম পার্থক্য বুড়িগঙ্গা নদীর, এই প্রথম ছবিটি হচ্ছে বুড়িগঙ্গা নদীর যৌবনকাল, মানে আগে সেটা যেটা দেখে মানুষ মুগ্ধ হতো। যে নদীটা আগে দেখে মানুষ ভীষণ মুগ্ধ হতো, সেটা তার জন্য এখানে যৌবনকাল বলা হয়েছে। এবং দ্বিতীয় ছবি হচ্ছে বুড়িগঙ্গা নদীর সংকীর্ণ এবং রুগ্ন অবস্থা। দেখো দুইটা ছবির মধ্যে ভীষণ পার্থক্য। এটা দেখে দেখো কেমন যেন নদীর একটা ফিল আসছে, এখান থেকে কিন্তু অত বেশি নদীর ফিল আসছে না। তো এখানে এই জন্য বলা হয়েছে রুগ্ন আর সংকীর্ণ, ছোট এবং কেমন জানি অবস্থা, তার জন্য বলা হয়েছে। ২ নাম্বার হচ্ছে প্রথম ছবি যোগাযোগের প্রাচীন রূপ। এই প্রথম ছবিটা যোগাযোগের প্রাচীন রূপ। যোগাযোগ বলতে এক দেশের থেকে অন্য দেশে যখন বাণিজ্য করতে হতো, তখন এই বুড়িগঙ্গা নদী কাজে লাগাতো, নৌকা দিয়ে চলাচল করতো। তো এইখানে আগে মানুষ এই পদ্ধতি পালতোলা নৌকা দিয়ে যোগাযোগ করতো। আর দ্বিতীয় নাম্বার ছবিটি যোগাযোগের উন্নত ও আধুনিক নৌযান। নৌযান মানে পানিপথে যেসব যানবাহন চলে তাকে নৌযান বলে। ৩ নাম্বার প্রথম ছবি দূষণমুক্ত পরিষ্কার পানি এবং দ্বিতীয় ছবি দূষিত পানি। প্রথম ছবিতে দেখো কোনো দূষিত হচ্ছে না, কিন্তু দ্বিতীয় ছবিতে যে লঞ্চ, স্টিমার, জাহাজের বর্জ্য সেগুলো পানিতে দূষিত করে। প্রশ্ন গ নাম্বার, কোন ছবিটি তুলনামূলকভাবে আগে, কোনটি সাম্প্রতিক। প্রথম ছবিটি তুলনামূলক আগে এবং দ্বিতীয় ছবিটি সাম্প্রতিক। প্রশ্ন ঘ নাম্বার, তোমাদের কি মনে হয় কেন এই পার্থক্য। সময় পরিবর্তন, আধুনিক প্রযুক্তি উন্নয়নের ফলে এই পরিবর্তন ঘটেছে। এবার আমরা ৩৭ পৃষ্ঠার যে নিচের ছকগুলো দেওয়া আছে, ক্লাসের শিক্ষক খুশিয়াপা তাদের আরও কিছু কিছু ছবি দেখালেন। প্রথম চিত্রটা পদ্মা সেতুর আগের চিত্র, আর দ্বিতীয় চিত্রটা পদ্মা সেতুর বর্তমান, এটা পদ্মা ব্রিজ। তারপর এখানে আরেকটা ঢাকায় পরিবহন, এটা ঘোড়ার গাড়ি। ঢাকায় যেসব পরিবহন করতো তা ঘোড়ার গাড়ির মাধ্যমে, কিন্তু বর্তমানে ঢাকায় পরিবহন বাস। এখন ৩৮ পৃষ্ঠায় কিছু প্রশ্ন দেওয়া আছে, এই ছবির মধ্য দিয়ে কোনো মিল রয়েছে কি। এগুলো কি কোনো নির্দিষ্ট বা একটি বিষয়ের সাথে সম্পর্কযুক্ত। ছবিতে যেসব বাহন দেখা যাচ্ছে সেগুলো ব্যবহারের উদ্দেশ্য কোথায় চিন্তা করো। তো চলো আমরা এই 3টা প্রশ্নের উত্তর দেখে নিই। এসব ছবির মধ্যে অনেক মিল
রয়েছে কি? হ্যাঁ, এসব ছবির মধ্যে মিল রয়েছে। ছবিগুলো যোগাযোগ ব্যবস্থাকে নির্দেশ করে। প্রত্যেকটা ছবি দেখো যোগাযোগ ব্যবস্থা নির্দেশ করে। পদ্মা নদীর মধ্যে বর্তমানটাও যেরকম কাজে লাগে, ভবিষ্যতেরটাও অতীতেরটাও তেমন কাজে লাগতো, মানে আগেরটাও তেমন কাজে লাগতো। যে নৌপথের যে বাণিজ্য করতো সেগুলো হচ্ছে এই নদী দিয়ে যাতায়াত করতো। তারপরে এগুলো হচ্ছে শুকনো স্থলে যেসব যাতায়াত করতো সেগুলো ঘোড়া, এবং এখন বর্তমান হচ্ছে বাস, এইগুলো হচ্ছে চালু। প্রথম সারিতে পদ্মা নদীর দুটি চিত্র দেখতে পাই। একটি চিত্র যেখানে ফেরিতেও অনেক যানবাহন ও মানুষ রয়েছে, যেখানে পদ্মা নদী পারাপারের জন্য মানুষ ফেরি ব্যবহার করেছে। অন্য চিত্রে আমরা পদ্মা সেতু দেখতে পাই, যেটা দিয়ে যানবাহন খুব দ্রুত নদী পার হতে পারে। এক্ষেত্রে লক্ষ্য করা যায় ছবি দুটিতে নদী পারাপারের আগে এবং বর্তমান চিত্র ফুটে উঠেছে। আগে যখন পদ্মা নদী মানুষ পার হতো তখন হচ্ছে আরিসে জাম পড়লে 1 থেকে 2 দিন, মানে ঈদের সময় বেশিরভাগ হচ্ছে অনেকে বাড়ি আসতে পারতো না ঠিক মতো। এত পরিমাণ জাম থাকতো যে হচ্ছে ওইখান থেকে যাতায়াত করা পসিবল হতো না। কিন্তু এখন ব্রিজ হওয়া সত্ত্বে এটা একটু কমেছে, এখন মানুষ সহজে দ্রুত যাতায়াত করতে পারে। দ্বিতীয় সারিতে ঢাকা পরিবহনের চিত্র দেখানো হয়েছে। একটি চিত্রে ঘোড়ার গাড়ি দেখা যাচ্ছে। আগের মানুষ এই ঘোড়ার গাড়ি করে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করত। আর অন্য চিত্রে ঢাকা পরিবহন বাসের চিত্র তুলে ধরা হচ্ছে। বর্তমান সময়ে মানুষ এই বাসের মাধ্যমে যাতায়াত করে। এগুলো কি নির্দিষ্ট একটি বিষয়ের সাথে সম্পর্কযুক্ত? হ্যাঁ, এগুলো একটি নির্দিষ্ট বিষয়ের সাথে সম্পর্কযুক্ত। বিষয়টা হলো যাতায়াত ব্যবস্থা। এখানে দুটি ছবি আগেকার দিনের যাতায়াত ব্যবস্থা এবং দুটি ছবি বর্তমান সময়ে যাতায়াত ব্যবস্থা। ছবিতে যেসব বাহন দেখা যাচ্ছে সেগুলো ব্যবহারের উদ্দেশ্য কথা চিন্তা করো। ছবিতে যেসব বাহন দেখা যাচ্ছে সেগুলো ব্যবহারের উদ্দেশ্য মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া, অর্থাৎ মানুষ যাতায়াতের উদ্দেশ্যগুলো ব্যবহার করে। এবার দেখো আমাদের এলাকা পরিবর্তন। নাসির আজ দৌড়ে চলে এলো স্কুলে, আর আয়শাকে বলল, দেখো দেখো আমাদের গ্রামে পুরনো এক ছবি। আয়শা, কিন্তু এটি কোন জায়গা? এরকম জায়গা তো চোখে পড়েনি আমাদের গ্রামে। নাসির, হ্যাঁ আমিও চিনতে পারছি না। আয়শা, চলো সুরেশ কাকার কাছে যাই। কাকার বয়স 70-এর বেশি। আগের অনেক কিছু উনি জানেন, ওনার স্মৃতিশক্তিও ভালো। আগের অনেক কথা মনে করতে পারেন। দুই বন্ধু পাশের বাসায় সুরেশ কাকার কাছে গেল। ওনার কাছে কথা শুনে তো অবাক। এটা নাকি তাদের স্কুলের উত্তর পাশে সেই জায়গা যেখানে এখন বড় একটি কারখানা গড়ে উঠেছে। আর দেরি না করে বিকেলে তারা আয়েশার মাকে নিয়ে সেই জায়গাটি গেল। তারা আয়েশার মায়ের ফোন ব্যবহার করে জায়গাটির ছবি তুলে নিল। পরের দিন শ্রেণীকক্ষে সবাই ছবি দুটির উপর হয়ে পড়ল। দেখো এখানে কারখানা, আরও যেন বিল্ডিং, এগুলো তৈরি হয়েছে। কিন্তু আগে দেখো একটা সুন্দর ফসলের মাঠ ছিল, সবুজ সোনালি, কত সুন্দর একটা মাঠ ছিল। আর এখন দেখো বিল্ডিং তৈরি করে, ওইখানে তেমন সৌন্দর্য নেই। দীপা বলল, এই কারখানা চিপস বানায়। দীপঙ্কর বলল, এজন্য তো এখন এখানে এত আলু চাষ হয়। মিলি বলল, আগে কি আলু চাষ হতো না? দীপা বলল, আমার দাদার কাছে শুনেছি আগে ধান চাষ হতো বেশি। দেখো এখানে যে সোনালি কালারের এটা হচ্ছে ধান যখন পেকে যায় তখন ওরকম কালার হয়ে যায়। তো এখানে মনে হয় আগে ধান চাষ করা হতো। নাসির বলল, আগে অনেক কিছু অন্যরকম ছিল। আমার নানি বলেছেন তখন বিদ্যুৎ ছিল না, টিভি ছিল না, কম্পিউটার, গেমস, মোবাইলও ছিল না। মিলি বলল, হ্যাঁ, কিন্তু তখন তারা অনেক মজার মজার খেলায় মেতে থাকতো, সেগুলো আমরা এখন খেলি না। আমি এই বিষয় নিয়ে আরও জানার চেষ্টা করব ভাবছি।
দেখো এখন তোমাদের বয়সে ছেলেমেয়েরা যখন ফোন নিয়ে গেমস খেলে, বিভিন্ন কার্টুন ভিডিও দেখে, তো তোমাদের আগে যারা ছিল, তোমার আব্বু আম্মু কিংবা তোমাদের দাদা দাদি, তখন হচ্ছে তারা ওই টাইমটা হচ্ছে খেলায় কাজে লাগাতো। দেখা গেল ক্লাসে সবাই কম বেশি নিজ নিজ এলাকা বিভিন্ন পরিবর্তনের ব্যাপারে জানতে আগ্রহী। কেউ জানতে চায় খেলা নিয়ে, কেউ জামা কাপড়, কেউ পোশাক পরিচ্ছদ, কেউ যাতায়াত ব্যবস্থা, কেউ কৃষি, কেউ ভূপ্রকৃতি, কেউ জলবায়ু, কেউ খাবার দাবার, এরকম কত কি জানার আগ্রহ তাদের। অনুসন্ধানের জন্য প্রশ্ন। সব প্রশ্ন মাথায় নিয়ে তারা গেল বিদ্যালয়ে। খুশি আপা সব শুনে বললেন, তাহলে চলো শুরু করে দেই। তোমাদের প্রশ্নের উত্তর খোঁজা শুরু হোক অনুসন্ধান। প্রথমে এসব প্রত্যেকের এলাকার দৃশ্যমান পরিবর্তনগুলো নিয়ে যার মাথায় যে প্রশ্ন আছে তা চটপট লিখে ফেলি। আমার এলাকায় পরিবর্তন নিয়ে যে প্রশ্নর উত্তর আমি জানতে চাই। 1. আগে এই এলাকার ছেলেমেয়েদের কী কী করে সকাল থেকে রাত পর্যন্ত কাটতো, এখন আমরা যা যা করি তার থেকে কি ভিন্ন ছিল, কতটা ভিন্ন? 2 নম্বর প্রশ্ন, আগে যখন কারোর বাসায় ফ্রিজ ছিল না তখন আমাদের এলাকায় খাবার কিভাবে সংরক্ষণ করা হতো। তো চলো আমরা এই দুটো প্রশ্নের উত্তর দেখে নিই। প্রথমটার প্রশ্ন হচ্ছে, আগে আমাদের গ্রামে ছেলেমেয়েদের দিন ছিল বর্ণিল। মা বাবারা ভোরবেলা তার সন্তানের ঘুম থেকে জাগিয়ে দিতেন। মুসলিম ছেলেমেয়েরা ফজরের নামাজ পড়ে কোরআন পাঠ করত। অনেকেই মক্তবে কোরআন শিখতে যেত। অন্য ধর্মের ছেলেমেয়েরা নিজে নিজে উপাসনা করত। এরপর সকালে নাস্তা খেয়ে বইপত্র গুছিয়ে স্কুলে যাওয়ার প্রস্তুতি নিত। পায়ে সবুজ মাঠের মাঝে মেঠো পথ ধরে ছেলেমেয়েরা স্কুলে যেত। বিদ্যালয় ছিল তাদের প্রিয় জায়গা। বন্ধুবান্ধব, খেলার মাঠ ও নদীর ধার কতই না মজা ছিল তাদের শৈশব। স্কুল সময়টা খুব দ্রুত কেটে যেত। বিদ্যালয় থেকে ফিরে নদীতে সাঁতার কাটার আনন্দ ছিল স্মরণীয়। গোসল শেষে দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে খেলতে বেরিয়ে পড়ত মাঠে। বিভিন্ন খেলার মতো থেকে বিকেলে কেটে যেত। সন্ধ্যা নামলে সকালে বসত পড়ার টেবিলে। কখনো দাদা দাদি বা নানানের কাছে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়তো। কিন্তু এই গ্রামের বর্তমান অবস্থা পাল্টে গেছে। এখন আর শৈশবে সেই উচ্ছ্বাস দেখা যায় না। বিদ্যালয়ে সেই মাঠ ও নির্মল পরিবেশ আর নেই। এখন স্থাপনের কারণে কারখানার ধোঁয়া বায়ুকে দূষিত করে ফেলে। ফলে ছেলেমেয়েদের বিভিন্ন রোগ দেখা দেয়। কারখানার বর্জ্য নদীর পানি দূষিত হয়ে বিষাক্ত হয়ে যাচ্ছে। কারখানার শব্দে স্কুলে মাঠে মনোযোগ ব্যাঘাত ঘটে। ছেলেমেয়েদের সময় এখন টিভি, কম্পিউটার, গেমস, মোবাইলে কেটে যায়। তাই তখন এখন অনেক ভিন্নতা আছে। তারপর 2 নম্বর প্রশ্নটা, আগে যখন বাসায় ফ্রিজ ছিল না তখন আমাদের এলাকার মানুষ কিভাবে খাবার সংরক্ষণ করত। আগে যখন কারোর বাসায় ফ্রিজ ছিল না তখন আমাদের এলাকার বিভিন্ন খাবার বিভিন্নভাবে সংরক্ষণ করা হতো। অতীতে খাবার সংরক্ষণের বিভিন্ন উপায় নিচে আলোচনা করা হলো। 1 হচ্ছে মাংস। আমাদের এলাকায় মাংস সংরক্ষণের জন্য প্রথমে মাংস থেকে পানি ঝরিয়ে কিছু সময় ফুটন্ত পানি সিদ্ধ করে কাঁচা মাংসের গন্ধ দূর করে আবার পানি ঝরিয়ে একটি পাত্রে সংরক্ষণ করা হতো। বেশি দিন সংরক্ষণ করার জন্য রোদে 3 থেকে 7 দিন রোদে শুকিয়ে সংরক্ষণ করা হতো। দই সংরক্ষণের জন্য মধু ব্যবহার করা হতো। 2 বা 3 চামচ মধু দইয়ের সাথে মিশিয়ে রাখলে দই ভালো থাকতো। মধু প্রকৃতি প্রিজারভেটিভ যা দই নষ্ট হতে দেয় না। দুধ ফুটিয়ে সংরক্ষণ করা হতো। দুধ ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে 1 চামচ মধু মিশিয়ে রাখতো। এছাড়া দুধ ভালো রাখার জন্য দিনে 2 বার ফুটিয়ে রাখা হতো। ডিম। যখন ফ্রিজ ছিল না তখন ডিম রাখার জন্য প্রথমে ঠান্ডা পানি দিয়ে ডিম ধুয়ে ফেলা হতো। তারপর পানি শুকিয়ে গেলে
একটি সুতি কাপড় দিয়ে ঢেকে রাখা হতো। এভাবে ডিম বেশ কিছুদিন ভালো থাকতো। সবজি সংরক্ষণের জন্য প্রথমে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রোদ্রে শুকিয়ে প্লাস্টিকে মুড়ে রাখা হতো। এতে 2 থেকে 3 দিন সবজি ভালো থাকতো। পরামর্শ: নিশ্চয় এই নমুনা উত্তর দেখে ধারণা লাভ করেছো। এখন তোমরা এলাকায় বড়দের সাক্ষাৎকারে গ্রহণ করে নিজের মতো করে উত্তর তৈরি করবে। তারপর চলো আমরা আমাদের এলাকায় পরিবর্তন বিষয়ে প্রশ্ন লিখি। এখানে 2টা প্রশ্ন, নমুনা প্রশ্ন দেওয়া হলো। আগেরকার দিনে মানুষ চাষাবাদ আর বর্তমান সময়ে মানুষের চাষাবাদ ধরন কি একই? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আগেকার দিনে মানুষের যাতায়াত ব্যবস্থা এবং বর্তমান মানুষের যাতায়াত ব্যবস্থা কতটা ভিন্ন ছিল? প্রশ্ন বাছাই। এবারে খুশি আপা বলেন, চলো আমরা 5 থেকে 6 জন দলে ভাগ হয়ে বসি। প্রত্যেকে নিজেদের লেখা প্রশ্নগুলো বন্ধুদের জানাই। প্রশ্নগুলো থেকে আমরা এমন সব প্রশ্ন বেছে নেব যেগুলো উত্তর আমরা নানা উপায়ে খুঁজে বের করতে পারি। সব প্রশ্ন কি অনুসন্ধানের জন্য উপযুক্ত? আশা বলল, আমি জানতে চাই কবে আমাদের এই বিদ্যালয়টি তৈরি হয়েছিল। বুশরা বলল, প্রধান শিক্ষক সেদিন এক বক্তব্যে বলেছিলেন 1990 সালে আমাদের বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। এটা তো আমরা জানি। তুমি কি এটা আবারও জানতে চাও, নাকি বিদ্যালয়ে কোনো পরিবর্তন সম্পর্কে জানতে চাও? আয়শা বলল, না বুশরা, তুমি ঠিকই বলছো। যেসব প্রশ্নের উত্তর আমরা বন্ধুরা জানি বা যেটা জানার জন্য কোনো খোঁজাখুঁজি বা অনুসন্ধানের দরকার নেই, সেই প্রশ্ন বাদ দেই। বরং আমরা এটা চাইতে পারি যে অনেক আগে বিদ্যালয়টি কেমন ছিল। এবার মুনিয়া বলল, আমার খুব জানতে ইচ্ছে করছে আমাদের পূর্ব দিকে নদীর নিচে যে তলায় কি ধরনের পরিবর্তন হয়েছে। বাইরেটার তো দেখা যায় না সহজেই, কিন্তু তলাটার জানবো কিভাবে? আয়েশা বলল, আগে তুমি বড় হয়ে দক্ষ ডুবুরি হও, তারপর না হয় এই প্রশ্নের উত্তর খোঁজা যাবে। মুনি বলল, ঠিক আছে, এই প্রশ্ন আপাতত তুলে রাখি ভবিষ্যতের জন্য। এবার অন্যদের এরকম প্রশ্ন বের হলো যেগুলো অনুসন্ধান করা এই মুহূর্তে সম্ভব নয়। হয়তো অনেক দূরে যেতে হবে, নয়তো কাজটা নিরাপদ নয়, অথবা অনেকের সাহায্য দরকার হবে, কিংবা অনেক খরচের ব্যাপার আছে। প্রতিটি প্রশ্ন এভাবে বিশ্লেষণ করে তারপর তালিকা চূড়ান্ত করলো ওরা। চলো আমরা এভাবে প্রশ্নের তালিকা চূড়ান্ত করে আমাদের প্রশ্নগুলো অনুসন্ধান উপযোগী। চলো মিলিয়ে দেখি। যদি উপযোগী হয় তাহলে টিক চিহ্ন হবে, আর যদি অনুপযোগী হয় তাহলে ক্রস চিহ্ন হবে। প্রশ্ন উত্তর আমরা এখনো জানি না। প্রশ্নটির উত্তর আমরা এখনো জানি না। যদি জেনে থাকো তাহলে টিক দেবা, যদি না জেনে থাকো তাহলে ক্রস দিবা। প্রশ্নটির উত্তর জানার আগ্রহ আমাদের কাছে আছে। যদি আগ্রহ থাকে তাহলে টিক দিবা, যদি না থাকে ক্রস দিবা। প্রশ্নের উত্তর পেতে কি করতে হবে, কার কাছে বা কোথায় যেতে হবে তা বুঝতে পারছি। যদি বুঝতে পারো তাহলে টিক, আর যদি না পারো তাহলে ক্রস। প্রশ্নটির উত্তর পেতে যা দরকার তা আমরা করতে পারবো। যদি করতে পারো তাহলে ঠিক হবে, আর যদি না পারো ক্রস। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্নটির উত্তর খুঁজে পাওয়া সম্ভব। যদি সম্ভব হয় তাহলে ঠিক, আর না হলে ক্রস। যে প্রশ্নগুলোর ওপর বৈশিষ্ট্য পূরণ করতে হবে আপাতত সেগুলো আমরা চূড়ান্ত তালিকায় রাখলাম। চূড়ান্ত প্রশ্নের তালিকা তৈরি করি। চলো আমরা এবারে সবাই দলে বসি। প্রশ্নগুলো দলে বন্ধুদের একবার পড়ে শোনায়। এবারে প্রশ্নের চূড়ান্ত তালিকাটি একটি পোস্টার বা পেপারে লিখে শ্রেণীকক্ষ দেয়ালে টাঙিয়ে দেই। এখন বাছাইকৃত প্রশ্নের তালিকা তৈরি করে প্রত্যেক দল বা আগ্রহ অনুযায়ী একটি প্রশ্ন বেছে নেব। এরপর প্রতিটি দলের কাজ হলো প্রশ্নের উত্তর খোঁজা, অনুসন্ধানের পরিকল্পনা, তার স্থাপন, দলের নাম, দলের সদস্যদের নাম, অনুসন্ধানের জন্য প্রশ্নের ভিতরে যে মূল বিষয়গুলো রয়েছে বা কে কনসেপ্ট। 3 কোথায় বা কার কাছে গেলে প্রশ্নের উত্তর ভালোভাবে জানা যাবে। 4 কিভাবে বা কী উপায়ে জানা যাবে। চলো প্রত্যেক দলই প্রয়োজনীয় তথ্যসহ একটি পোস্টার বা পেপারে লিখে শ্রেণীকক্ষে সবার সাথে ভাগ করে নেই। এক দল আরেক দলের উপস্থাপন করতে পরিকল্পনা বিভিন্ন অংশে বোঝার চেষ্টা করব। প্রথমে তাদের পরিকল্পনাটি ভালোভাবে দিকগুলো প্রশংসা করব, তারপর যে সকল বিষয়ে পরিবর্তন প্রয়োজন মনে হবে সেসব বিষয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা এটা দেখে নিই। দলের নাম গোলাপ, সদস্যদের নাম আনিসুর রহমান,
শাহিন রেজা, সাদ্দাম হুসাইন, মাইমা তাবাসসুম। এক অনুসন্ধানের প্রশ্ন। আগে আমাদের এলাকার মানুষ কিভাবে কৃষিকাজ করত, এখন কিভাবে কৃষিকাজ করে? 2 প্রশ্নের মূল বিষয়বস্তু। আগে কৃষিকাজ ও বর্তমান কৃষিকাজে। 3 যে উপায় প্রশ্নের উত্তর খুঁজছি ধাপগুলো বর্ণনায়। ধাপ 1 শাহিন রেজা বাবার বর্তমান কৃষিকাজ করা একজন সন্তান কৃষক। বর্তমান কৃষিকাজ সম্পর্কে জানতে শাহিন রেজা বাবা সহ আরও 2 জন বর্তমান কৃষি কাজ করেন এমন কৃষকের সাক্ষাৎ নিয়েছি। ধাপ 2 লিহানের দাদু একজন প্রবীণ ব্যক্তি। বার্ধক্যের আগে তিনি কৃষিকাজের সাথে জড়িত ছিলেন। আগের কৃষিকাজ সম্পর্কে জানতে লিহানের দাদু সহ আরও একজন প্রবীণ কৃষকের সাক্ষাৎকার নিয়েছি। প্রশ্নের উত্তর ও সিদ্ধান্ত। সাক্ষাৎকারে পূর্বের ক্লাস ও শিক্ষকের সহায়তায় আমরা দলীয় 4 জন মিলে কিছু প্রশ্ন তৈরি করি। 1 হচ্ছে আপনি কি দিয়ে জমি চাষ করেন বা করতেন? 2 হচ্ছে আপনি জমি কী ধরনের সার প্রয়োগ করেন বা করতেন? 3 আপনি জমি পানি সেচ দেন বা দিতেন কিভাবে? 4 আপনি ফসল সংগ্রহ ও মাড়াই করেন বা করতেন কিভাবে? ধাপ 1 উল্লেখিত শাহিন রেজার বাবা ও একজন কৃষকের উপরে প্রশ্নগুলো করেছিল। তারা যে উত্তর দিয়েছেন তা হলো সার সম্পর্ক হলো সংক্ষেপ হলো 1 হচ্ছে আপনি কি দিয়ে জমি চাষ করেন? সাধারণত তারা ট্রাক, পাওয়ার টিলার, কলের লাঙল ইত্যাদি দিয়ে জমি চাষ করেন। 2 আপনি জমি কী ধরনের সার প্রয়োগ করেন? সাধারণত তারা জমিতে ইউরিয়া, ফসফেট, টিএসপি, ডেপ বিভিন্ন প্রকার কীটনাশক প্রয়োগ করেন। 3 আপনি জমিতে পানি সেচ দেন কিভাবে? সাধারণত তারা জমিতে গভীর ও অগভীর নলকূপ, বিদ্যুৎ চালিত পাম্প, ডিজেল চালিত ইঞ্জিন ইত্যাদি দ্বারা সেচ প্রয়োগ করতেন। আপনি ফসল সংগ্রহ ও মাড়াই কিভাবে করতেন? তারা ফসল সংগ্রহ ও মাড়াইয়ের জন্য ডেয়ার, পাওয়ার রিপার মেশিন বা কম্বাইন্ড হারভেস্টার ইত্যাদি যন্ত্রপাতি ব্যবহার করেন। এবার ধাপ 2 এ উল্লেখিত লিহানের দাদু ও একজন প্রবীণ কৃষকের উপর প্রশ্নগুলি করেছিলাম। তারা যে উত্তর দিয়েছে তার সারসংক্ষেপ হলো আপনি কি দিয়ে জমি চাষ করতেন? তারা সাধারণত গরু, ঘোড়া, মহিষ প্রভৃতি পশুর সাহায্যে লাঙল দিয়ে চাষ করতেন। 2 নাম্বার আপনি জমি কী ধরনের সার প্রয়োগ করতেন? তারা সাধারণত গোবর সার, কম্পোস্ট সার, হাঁস মুরগির বীজটা ইত্যাদি সার হিসাবে জমিতে প্রয়োগ করতেন। হাঁস মুরগির বীজটা যে হাঁস মুরগির পায়খানা সেইটা হচ্ছে সার হিসাবে প্রয়োগ করত। আপনি জমিতে পানি সেচ দিতেন কিভাবে? তখনকার সময় জমিতে পানি সেচ প্রকৃতির ওপর নির্ভরশীল। তাছাড়া নদী, পুকুর, জলাশয় থেকে প্রাচীন সনাতন পদ্ধতিতে জমি সেচ দিতেন। আপনি ফসল সংগ্রহ ও মাড়াই করতেন কিভাবে? আগেকার দিনে সাধারণত ফসল সংগ্রহের জন্য কাস্তে, দা ইত্যাদি ব্যবহার করা হতো। আর ফসল মারার জন্য পশু ব্যবহার করা হতো। সিদ্ধান্ত। আমাদের দেশে গত 30 থেকে 50 বছরে কৃষিকাজে বড় ধরনের পরিবর্তন দেখা দিয়েছে। আগেকার দিনে মানুষ সনাতন পদ্ধতিতে জমি চাষাবাদ করে ফসল উৎপাদন করতে, যে সময়ে কৃষি ছিল মূলত প্রকৃতি নির্ভর, তখন ফসল অনেক কম হতো। বর্তমান সময়ে আধুনিক প্রযুক্তি, উন্নত রাসায়নিক সার, কীটনাশক প্রয়োগ করে চাষাবাদ করা হয়, যেখানে কৃষি উৎপাদনে অনেক বেশি পাওয়া যায়। এ সংক্রান্ত যেসব নতুন প্রশ্ন আমার মাথায় এসেছে, বর্তমান সময়ে কৃষিতে অতিরিক্ত রাসায়নিক সার, কীটনাশক ব্যবহারের ফলে পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে কি? হচ্ছে। এতে মাটির উর্বরতা ক্ষমতা কমে যায়। 2 নম্বর প্রশ্ন খ বর্তমান ব্যবহৃত রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার কমিয়েও অতীতে ব্যবহৃত জৈব কম্পোস্ট সার ব্যবহার করা যায় কি? যায়, তবে ফসলটা তেমন ভালো হয় না। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যাদের ক্লাসটি ভালো লাগবে তারা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।